শানিওয়ার ওয়াদা ভারতের বুকে অবস্থিত এমন একটি রাজপ্রাসাদ যেখানে দিনের বেলায় হাজার হাজার পর্যটক ইতিহাস দেখতে আসেন, কিন্তু রাত নামলে এই জায়গাটিকে ঘিরে শুরু হয় নানা রকমের অদ্ভুত সব গল্প। স্থানীয়দের মধ্যে বহু বছর ধরে একটি কিংবদন্তি খুবই প্রচলিত। কথিত আছে পূর্ণিমার গভীর রাতে এই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়। শব্দটি হলো কাকা মালা বাঁচাবা, যার বাংলা অর্থ হলো কাকা আমাকে বাঁচান। অনেকে বিশ্বাস করেন এটি 1773 সালে ঘটিত তরুণ পেশোয়া নারায়ণ রাওয়ের শেষ আর্তনাদ। তাহলে এই শানিওয়ার ওয়াদা সত্যি কি ভারতের অন্যতম রহস্যময় হন্টেড প্লেস, নাকি শতাব্দী প্রাচীন একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে ঘিরে গড়ে ওঠা এক ভয়ঙ্কর কিংবদন্তি? আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্ডিয়াস মোস্ট হন্টেড প্লেস শানিওয়ার ওয়াদার প্রকৃত ইতিহাস। ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্র, আর সেই রাজ্যের প্রাণকেন্দ্র হলো পুনে। আজকের আধুনিক ব্যস্ত এবং প্রযুক্তি নির্ভর এই শহর একসময় ছিল মারাঠা সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ক্ষমতার প্রশাসন। কিন্তু এই শহরের মাঝেই দাঁড়িয়ে আছে এমন একটি দুর্গ যার নাম শুনলেই ইতিহাসের পাশাপাশি উঠে আসে রহস্য, ষড়যন্ত্র এবং লোক কাহিনীর অসংখ্য গল্প। শানিওয়ার ওয়াদা 1732 সালে নির্মিত এই প্রাসাদ শুধু একটি স্থাপত্য নয়, এটি মারাঠা সাম্রাজ্যের উত্থান, ক্ষমতার লড়াই এবং এক করুণ হত্যাকাণ্ডের নীরব সাক্ষী। আজ এই দুর্গটিকে দেখতে শত শত পর্যটক এখানে আসেন। কেউ আসেন স্থাপত্য দেখতে, আবার কেউ আসেন সেই প্রচলিত কিংবদন্তির টানে। কারণ বহু বছর ধরে লোক বিশ্বাসে একটি কথা খুবই প্রচলিত। কথিত আছে গভীর রাতে, বিশেষ করে পূর্ণিমার গভীর রাতে, একটি শব্দ শনিবার ওয়াদা থেকে ভেসে আসে, কাকা মালা বাঁচাওয়া, যার বাংলা অর্থ হলো কাকা আমাকে বাঁচান। এবং এই একটি বাক্যই শনিবার ওয়াদাকে ভারতের অন্যতম আলোচিত রহস্যময় ভুতুরে স্থান হিসাবে পরিচিত করে রেখেছে। কিন্তু প্রশ্নটি হলো, কেন এরকম গল্পের জন্ম দিল, আর সেই আর্তনাদটি বা কার? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 300 বছর আগের ভারতের ইতিহাসে, যে সময় মারাঠা সাম্রাজ্য ছিল শক্তির চূড়ায়। সে সময় এক অসাধারণ সেনানায়ক ভারতের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছিলেন, আর সেই ইতিহাসের কেন্দ্রে জন্ম নিয়েছিল এমন একটি প্রাসাদ যা ভবিষ্যতে পরিণত হবে ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত রহস্যময় প্রাসাদগুলোর মধ্যে একটি। অষ্টাদশ শতকের ভারত সেই সময় ছিল মারাঠা সাম্রাজ্যের স্বর্ণযুগ। ভারতের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। একদিকে মুঘল সাম্রাজ্যের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, অন্যদিকে পশ্চিম ভারতে পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসছে এক নতুন শক্তি, মারাঠা সাম্রাজ্য। ছত্রপতি শিবাজী মহারাজ যে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, তার উত্তরসূরিদের সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তি আরো বিস্তৃত হতে থাকে। আর এই বিস্তারের পেছনে যার অবদান ছিল অসাধারণ, তিনি ছিলেন বাজিরাও প্রথম। মাত্র 20 বছর বয়সে তিনি মারাঠা সাম্রাজ্যের পেশোয়া বা প্রধানমন্ত্রী হন। কিন্তু তিনি শুধুমাত্র একা প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ সেনাপতি। ইতিহাসবিদদের মতে বাজিরাওয়ের নেতৃত্বে মারাঠা বাহিনী বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয় অর্জন করে। ধীরে ধীরে ভারতের উত্তর, মধ্য এবং পশ্চিমে মারাঠাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তার সামরিক জীবনে তিনি কোনো বড় যুদ্ধে পরাজিত হননি বলে বহু ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। এবং এই সাফল্যের কারণেই ভারতের পুনে ধীরে ধীরে মারাঠা প্রশাসনের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠতে শুরু করে। কিন্তু এত বড় সাম্রাজ্য পরিচালনার জন্য প্রয়োজন ছিল এমন একটি প্রশাসনিক এবং আবাসিক কেন্দ্র যেখান থেকে মারাঠা সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এবং এই লক্ষ্যেই 1730 সালে শুরু হয় এক বিশাল প্রাসাদ নির্মাণের কাজ। 2 বছর পর 1732 সালে সম্পন্ন হয় সেই স্বপ্নের প্রাসাদ শানিওয়ার ওয়াদা। কথিত আছে এই প্রাসাদের ভিত্তি প্রস্তরে স্থাপন করা হয়েছিল শনিবারে, আর সেই কারণেই এর নাম হয় শানিওয়ার ওয়াদা। যদিও এই বিষয়ে নানা রকম ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে। সেই সময়ের হিসাবে এটি ছিল অত্যন্ত বিলাসবহুল এবং আধুনিক একটি প্রাসাদ। একাধিক প্রাসাদ, বাগান, ঝর্ণা, সভাকক্ষ এবং সুদৃশ্য অন্দরমহল, সব মিলিয়ে স্থানটি ছিল যেন মারাঠা সাম্রাজ্যের শক্তির প্রতীক। মূল কাঠামোর বড় অংশ ছিল শক্ত কাঠ দিয়ে নির্মিত, আর বাইরের প্রতিরক্ষার ব্যবস্থায় ব্যবহার করা হয়েছিল বড় বড় পাথর। এবং এই প্রাসাদের অন্দরমহলেই নেওয়া হতো সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সিদ্ধান্ত। এবং এই শানিওয়ার ওয়াদা থেকেই পরিচালিত হতো বিশাল মারাঠা সাম্রাজ্যের প্রশাসন। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, যেখানে ক্ষমতা থাকে সেখানেই জন্ম দেয় প্রতিদ্বন্দ্বিতা, বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে সন্দেহ, আর রাজনীতির হাসি মুখের পেছনে তৈরি হতে থাকে নানা রকমের ষড়যন্ত্র। খুব শীঘ্রই এই জাঁকজমকপূর্ণ প্রাসাদের দেওয়ালের ভেতরে শুরু হবে এমন এক ক্ষমতার সংঘর্ষ যা শুধু একটি পরিবারের নয়, বরং মারাঠা সাম্রাজ্যের পুরো ভবিষ্যৎ বদলে দেবে। আর সেই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন কিশোর পেশোয়া নারায়ণ রাও। 1772 সাল। মারাঠা সাম্রাজ্য তখন ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি। কিন্তু বাইরে যতই সাম্রাজ্য শক্তিশালী দেখাক না কেন, ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে ক্ষমতার দ্বন্দ্ব। এবং সেই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু শানিওয়ার ওয়াদা। পেশোয়া প্রথম মাধব রাওয়ের অকাল মৃত্যুর পর মাত্র 17 বছর বয়সে ক্ষমতার আসনে বসেন তার ছোট্ট ভাই নারায়ণ রাও।
তরুণ উদ্যমী এবং উচ্চাকাঙ্ক্ষী এই পেশোয়ার সামনে ছিল বিশাল দায়িত্ব, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং ছিল নিজের পরিবার। নারায়ণ রাওয়ের কাকা রঘুনাথ রাও, যিনি রাঘবা নামেও পরিচিত, তিনি একসময় নিজেও ক্ষমতার গুরুত্বপূর্ণ দাবিদার ছিলেন। শুরুর দিকে তিনি তরুণ পেশোয়ার অভিভাবক এবং উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করলেও খুব দ্রুতই তাদের মধ্যে মতবিরোধ শুরু হতে থাকে। একদল সমর্থন করতেন তরুণ পেশোয়া নারায়ণ রাওকে, অন্যদিকে আরেকটি শক্তিশালী গোষ্ঠী রঘুনাথ রাওয়ের পাশে দাঁড়ায়। এবং এরই মাঝে বিভিন্ন রাজনৈতিক টানাপোড়ার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ইতিহাসের পাতায় বারবার নাম উঠে আসে রঘুনাথ রাওয়ের স্ত্রী আনন্দবাইয়ের নাম। তাকে ঘিরেই বহু অভিযোগ এবং কিংবদন্তি প্রচলিত রয়েছে। একদিকে নারায়ণ রাও নিজের ক্ষমতা সুদৃঢ় করতে থাকে, তিনি নিজের কাকার রাজনৈতিক প্রভাব সীমিত করার চেষ্টা করে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী জানা যায় একসময় রঘুনাথ রাওকে কার্যত নজরবন্দি অবস্থায় রাখা হয় এবং এই ঘটনায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠে। ক্ষমতার এই খেলায় একটি ভুল সিদ্ধান্ত মানেই হতে পারে সিংহাসন হারানো অথবা জীবন। 1773 সালের মাঝামাঝি সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সংঘাত এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। 30 আগস্ট 1773 সাল, পুনের আকাশে তখন গভীর রাত নেমেছে। শনিবার ওয়াদার বিশাল প্রাসাদ তখন নিস্তব্ধতায় ডুবে গেছে, কিন্তু সেই নিরাপত্তার আড়ালেই তৈরি হচ্ছিল মারাঠা সাম্রাজ্যের ইতিহাসের ভয়াবহ সেই অধ্যায়। তরুণ পেশোয়া নারায়ণ রাও তখন প্রাসাদের ভেতরেই অবস্থান করছিলেন এবং ঠিক সেই সময় একদল সশস্ত্র গার্দি অর্থাৎ ভাড়াটে সৈন্য হঠাৎই শনিবার ওয়াদায় প্রবেশ করে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী জানা যায় তারা দ্রুত প্রাসাদের ভেতরে ছড়িয়ে পড়ে এবং সরাসরি নারায়ণ রায়ের কক্ষের দিকে এগিয়ে যায়। কি ঘটতে চলেছিল সেটি বুঝে ওঠার আগেই চারিদিকে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। তখন নিজের জীবন বাঁচাতে তরুণ পেশোয়া নারায়ণ রাও প্রাণপণে দৌড়াতে থাকে। বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ আছে তিনি প্রাসাদের করিডর পেরিয়ে তার কাকা রঘুনাথ রাওয়ের কাছে সাহায্য চাইতে ছুটে যাচ্ছিলেন এবং এরপর কি ঘটেছিল তা নিয়ে ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায়। তবে একটি বিষয় অধিকাংশ ঐতিহাসিক একমত, সেই রাতেই নারায়ণ রাওয়ের মৃত্যু হয়। মাত্র 18 বছর বয়সে তার জীবনের করুণ সমাপ্তি ঘটে। লোককাহিনী অনুযায়ী নারায়ণ রাওয়ের কাকা রঘুনাথ রাও সৈন্যদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন ধারা পেশোয়া, অর্থাৎ মারাঠিতে ধারা, বাংলায় অর্থ হলো তাকে জীবিত ধরে আনো। কিন্তু রঘুনাথ রাওয়ের স্ত্রী আনন্দীবাই সেই ধারা শব্দটিকে অক্ষরটি বদলে লিখে দেন মারা, যার ফলে ধারা শব্দটি হয়ে যায় মারা, অর্থাৎ তাকে হত্যা করো। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই একটা মাত্র অক্ষর পুরো মারাঠা সাম্রাজ্যের ইতিহাস বদলে দিয়েছে। কিন্তু এখানে ইতিহাস আমাদের সতর্ক হতে বলে, এই ঘটনার পক্ষে কোনো চূড়ান্ত সমসাময়িক প্রমাণ এখনো পাওয়া যায়নি। আর এই ঘটনার পর মারাঠা সাম্রাজ্যের রাজনীতি সম্পূর্ণ বদলে যায়। একটি হত্যাকাণ্ড শুধুমাত্র একটি কিশোরের প্রাণই কেড়ে নেয়নি, এটি পুরো বদলে দিয়েছিল মারাঠা সাম্রাজ্যের ভবিষ্যৎ। এবং এরপরেই সেই রাতকে ঘিরে জন্ম নেয় অদ্ভুত সব কিংবদন্তি। কথিত আছে মৃত্যুর ঠিক আগে তরুণ নারায়ণ রাও একটি বাক্য বারবার উচ্চারণ করছিলেন, কাকা মালা বাঁচাবা, কাকা আমাকে বাঁচান। ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধুমাত্র একটি হত্যাকাণ্ড হিসাবেই সীমাবদ্ধ থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি রূপ নেয় কিংবদন্তিতে। শনিবার ওয়াদার ক্ষেত্রেও সেটিই হয়েছিল এবং এই বাক্যটি পরবর্তীকালে শনিবার ওয়াদার পরিচয়ের সঙ্গে স্থায়ীভাবে জড়িয়ে যায়। বহু বছর ধরে স্থানীয় মানুষ দাবি করে আসছে গভীর রাতে, বিশেষ করে পূর্ণিমা রাতে প্রাসাদের ভেতর থেকে সেই কিশোর রঘুনাথ রাওয়ের আর্তনাদ ভেসে আসে। আবার কেউ বলেন এটি সাহায্যের জন্য মরিয়া আবেদন। 1818 সালে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের পর মারাঠা সাম্রাজ্যের পতন ঘটে এবং পুনে পুরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। এক সময়ের ক্ষমতার প্রতীক শনিবার ওয়াদা তখন আর রাজনীতির কেন্দ্র নয়, তার জাঁকজমক ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো একটি ভয়ঙ্কর বিপর্যয়। 1828 সালে 27 ফেব্রুয়ারি শনিবার ওয়াদায় হঠাৎই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঠিক কি কারণে শনিবার ওয়াদায় আগুন লেগেছিল সে বিষয়ে আজও ইতিহাসে নানা রকম মতভেদ আছে। কেউ বলে এটি ছিল দুর্ঘটনা, আবার অনেকে মনে করেন কাঠের বিশাল নির্মাণ শৈলী আগুনকে মুহূর্তের মধ্যে দ্রুত প্রাসাদে ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল। এই প্রাসাদের আগুন একটানা 7 দিন জ্বলেছিল বলে ধারণা করা হয়। তবে সবকিছু এই আগুনে হারিয়ে যায়নি, আজও টিকে আছে প্রাসাদের বিশাল পাথরের দুর্গ প্রাচীর, রয়েছে বিখ্যাত দিল্লির দরওয়াজা, শক্তিশালী প্রবেশ পথ এবং কয়েকটি ভিত্তি এবং স্থাপত্যের অংশ বিশিষ্ট। এবং শনিবার ওয়াদার এই ধ্বংসাবশেষই আজ ইতিহাসের নীরব সাক্ষী। বরং এই ধ্বংসাবশেষকে ঘিরেই তৈরি হয়েছে রহস্যের আবহ, ভাঙা দেওয়াল, ফাঁকা প্রাঙ্গণ এবং নীরব রাত। এইসবই মানুষের কল্পনাকে আরো উস্কে দিয়েছে এবং হয়তো এই কারণে পরবর্তী প্রজন্মের মধ্যে নতুন নতুন অতিপ্রাকৃত গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা অন্যান্য কোনো সরকারি সংস্থা এখনো শনিবার ওয়াদাকে ভুতুরে স্থান হিসাবে স্বীকৃত দেয়নি। একইভাবে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণাতেও অতিপ্রাকৃত কার্যকলাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের মতে শনিবার ওয়াদার পুরনো দুর্গ, প্রাসাদ এবং খোলা প্রাঙ্গণের কারণে অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। কখনো কোনো মানুষের কথা, পাখির ডাক,
অথবা বাতাসের শব্দ এমন ভাবে অন্দরমহলে প্রতিফলিত হয় যেটি অনেক সময় রহস্যময় বলে মনে হয়। আজ পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক গবেষণা প্রকাশিত হয়নি যেটি শনিবার ওয়াদায় ভূতের অবস্থান বা অতিপ্রাকৃত ঘটনা নিশ্চিত করেছে। তাই একজন গবেষক বা ইতিহাস প্রেমীর দৃষ্টিতে সবচেয়ে যুক্তিপূর্ণ অবস্থান হলো যেখানে প্রমাণ আছে সেখানে ইতিহাসকে গ্রহণ করা, আর যেখানে শুধু লোকবিশ্বাস রয়েছে সেখানে সেই ঘটনাটিকে লোককাহিনী হিসেবেই দেখা। বর্তমানে শনিবার ওয়াদা ভারতের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ থেকে হাজার পর্যটক এখানে আসেন, কেউ মারাঠা সাম্রাজ্যের ইতিহাস জানতে, কেউ এই প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক সৌন্দর্য দেখতে, আবার কেউ শুধুই রহস্যের টানে। এই ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষিত। সময়ের ক্ষয়, আবহাওয়া এবং নগর উন্নয়নের প্রভাব থেকে এই গুরুত্বপূর্ণ ঐতিহ্যকে রক্ষার জন্য নিয়মিত সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। শনিবার ওয়াদায় আজ পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ হলো সন্ধ্যেবেলায় লাইটিং এবং সাউন্ড শো। এই আয়োজনের মাধ্যমে আলো, শব্দ এবং বর্ণনার সাহায্যে মারাঠা সাম্রাজ্যের ইতিহাস, পেশওয়াদের শাসন এবং শনিবার ওয়াদার গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি তুলে ধরা হয়। এটি একটি সাংস্কৃতিক এবং শিক্ষামূলক উপস্থাপনা। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সরকারি পর্যটন উপস্থাপনায় শনিবার ওয়াদার ঐতিহাসিক গুরুত্বের উপরই বেশি জোর দেওয়া হয়। ভূতের গল্প বা অতিপ্রাকৃত দাবিগুলোকে প্রতিষ্ঠিত সত্য বলে উপস্থাপন করা হয় না, কারণ ইতিহাসের দায়িত্ব প্রমাণের ভিত্তিতে তথ্য উপস্থাপন করা। আর অন্যদিকে লোককাহিনী, সংস্কৃতি এবং ভূতের গল্প মানুষের বিশ্বাসের ভেতর। তাই একজন দায়িত্বশীল ইতিহাস প্রেমী হিসাবে আমাদের উচিত প্রমাণিত ইতিহাসকে ইতিহাস হিসাবে গ্রহণ করা এবং লোককাহিনী বা ভৌতিক কিংবদন্তির অংশগুলিকে সেভাবেই গ্রহণ করা। আর হয়তো এটাই শনিবার ওয়াদার সবচেয়ে বড় আকর্ষণ। আর এই ছিল আজকে ভারতে অবস্থিত সবচেয়ে রহস্যময় জায়গা শনিবার ওয়াদার ইতিহাস। অনেকের কাছে এটি ভুতুড়ে, আবার অনেকের কাছে এটি একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। আপনাদের কি মনে হয়, শনিবার ওয়াদাকে ঘিরে প্রচলিত কিংবদন্তিগুলো সত্যি কি লোকবিশ্বাস, নাকি এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর বিজ্ঞান বা ইতিহাস এখনো দিতে পারেনি? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।